আমন্ত্রণ ২১-এর রাতে। আমাদের আজকের বিষয় ৮ মাসে কতটা দৃশ্যমান সংস্কার ও বিচার। আমাদের সঙ্গে আছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আজকের বিষয়ে ৮ মাসে কতটা দৃশ্যমান সংস্কার ও বিচার। আমি শুরুতেই সারওয়ার তুষারের কাছে জানতে চাইব যে আপনাদের সঙ্গে আজকে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠক ছিল এবং কয়েকদিন আগেই আপনারা একটি চিঠি দিয়েছেন নির্বাচন কমিশনে। সেখানে আপনারা বেশ কিছু বিষয়ে উল্লেখ করেছেন এবং বলেছেন যে মৌলিক কোনো অগ্রগতি নেই সংস্কারের। আমি এই ক্ষেত্রে আপনার কাছে জানতে চাচ্ছি যে আসলে নির্বাচন কমিশন সংস্কারের যে একটি কমিশন গঠন করা হয়েছিল, সেখানে প্রতিবেদন সহ বেশ কিছু সুপারিশ করা হয়েছিল, সেই সুপারিশের আসলে অগ্রগতি আপনারা বলছেন নেই। তারপরে নির্বাচন কমিশন বলছে তারা প্রস্তুত। এটি নির্বাচন কমিশন আসলে কিভাবে বলছে? আপনাকে ধন্যবাদ এবং আমার সহ আলোচক ৬ সমন্বয়কের আইনজীবী ভাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। নির্বাচন কমিশনে আমরা একটা চিঠি দিয়েছিলাম। এটার একটা প্রেক্ষাপট হচ্ছে আমরা ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করার পরে তারা আচমকা একটা গণবিজ্ঞপ্তি দেয় যে নিবন্ধনের ডেট হচ্ছে ২০ এপ্রিলের মধ্যে। এর মধ্যে রোজা ছিল, ঈদ ছিল, তো সেটা সহ আমাদের আরও কিছু বিষয়ে পর্যবেক্ষণ ছিল। যেমন এর মধ্যে একটা আছে যে ইসির যে সার্চ কমিটির অধীনে গঠিত হয় যে আইন ২০২২ সালের প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগ আইন ২০২২, এই আইনের সংস্কার প্রস্তাব করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এর বাদে আপনার আরপিও সংশোধনী প্রস্তাব করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এছাড়াও প্রবাসীদের ভোটাধিকারের প্রশ্নটা কী হবে, কীভাবে তাদের ভোটাধিকার নিশ্চিত করা যাবে। পাশাপাশি নির্বাচন কমিশন বলেছে যে তারা জুনের মধ্যে ভোটার অ্যাকশন প্ল্যান জানাবে। এটার ব্যাখ্যাটা আমরা জানতে চেয়েছি। এরকম বেশ কিছু বিষয়ে আমাদের তাদেরকে একটা চিঠি পাঠিয়েছি এবং সেখানে একটা কথা ছিল যে আমাদের সক্ষমতা থাকা সত্ত্বেও এটার যে পরিমাণ পেপার ওয়ার্ক করতে হয় পুরনো আইনে আরপিওতে, সেটার জন্য আমাদের সময় দরকার। এই জন্য আমরা তাদের কাছে তিন মাস সময় চেয়েছি। আর আজকে আমাদের একটা প্রতিনিধি দল তাদের সাথে দেখা করেছে। সেখানে বিগত নির্বাচনগুলোর ক্ষেত্রে নির্বাচন কমিশনের ভূমিকা, এই ভূমিকাকে বর্তমান নির্বাচন কমিশন কীভাবে মূল্যায়ন করছে, এর বাইরে যারা নির্বাচনে অংশ নিয়েছে মানে এই পাতানো নির্বাচনগুলো, সেই নির্বাচনগুলো তাদের শাস্তির ক্ষেত্রে কমিশন কি ভাবছে। তারপরে এছাড়াও আমরা সম্প্রতি দেখতে পেয়েছি একটা দল বিএমজি বা এরকম একটা নামের, তাদের কোনো কেন্দ্রীয় কার্যালয় নাই, মানে খুঁজে পাওয়া যায় নাই। আর জেলা শহরের কার্যালয় সেখানে কথা তো পরে, কিন্তু তবু তাদেরকে নিবন্ধন দেওয়া হয়েছে। তো এইটা কোন বিবেচনায় দেওয়া হলো বা কী বিষয়, এইরকম কয়েকটা বিষয় নিয়ে আমাদের আজকের বৈঠক। মানে মূলত বলা যায় যে আমরা দল হওয়ার পরে আমাদের ইসির সাথে এটা আজকেই প্রথম বৈঠক। তো সেটা আমাদের প্রতিনিধি দল গেছেন এবং আমরা আরও আপডেট হয়তো সামনে জানতে পারবো যে তারা কী কী বিষয় অলরেডি ব্রিফ করেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, যে কী কী বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে। এখন সংস্কারের বিষয়টা হচ্ছে যে আমরাও জানতে চাই যে নির্বাচন কমিশন তো যখন গঠন করা হয়েছিল অক্টোবর মাসে ২৪-এর, তখন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন তখনও কাজ করছিল। তো সেই কাজ করতে থাকাকালীন নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে পুরনো আইনে। তখন আমরা একটা সমালোচনা করে বলেছিলাম আমাদের তখন জাতীয় নাগরিক কমিটির পর্যায় থেকে যে আপনাকে তো আগে কোন আইনে কিভাবে নিয়োগ হবে নির্বাচন কমিশন সেটা আমাদের আগে ফয়সালা করতে হবে। তার আগেই পুরনো আইনে, যে আইনের কিনা সকল রাজনৈতিক দল বিরোধিতা করেছিল, সেই আইনে কী কারণে এটা গঠিত হলো, তখন আমরা এটা সমালোচনা করেছিলাম। এখন নির্বাচন সহ আর অন্যান্য যে সংস্কার, সেটা নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন কাজ করছে। আমরা গতকাল তাদের সাথে বৈঠক করেছিলাম এবং সেখানে অনেকগুলো প্রসঙ্গ উঠে এসেছে। আমাদের আলোচনা পুরোপুরি শেষ হয়নি, আরও হবে। আমি মনে করি যে গতিটা একটু স্লো হলেও মানে একটা রোডম্যাপ টের পাওয়া যায় যে এই যে আজকে বিএনপির সাথে দ্বিতীয় দফার বৈঠক, আমাদের সাথে দ্বিতীয় দফার বৈঠক হবে, জামায়াত ইসলামের সাথে ২৩ তারিখ বসবে। তারপর এই রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের পরে আপনি বুঝতে পারবেন যে কী কী বিষয়ে একটা ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে এবং তারপরে ওইটার ভিত্তিতে জুলাই চার্টার বা জুলাই সনদ সেটা হচ্ছে জুলাই সনদের ভিত্তিতেই কিন্তু সামনে নির্বাচনটা হবে। তখন ওই জুলাই সনদটা হয়ে গেলে আমরা বুঝতে পারবো যে কখন বা কবে নির্বাচনটার তারিখটা কবে। এখন বিএনপির দিক থেকে বলা হচ্ছে যে রোডম্যাপ নাই নির্বাচনে। আমরা কিন্তু মনে করি যে যথেষ্ট পরিমাণ রোডম্যাপ আছে। কারণ রোডম্যাপ মানে হচ্ছে আপনি কিসের পরে কী করবেন। এখন তো এই যে আলোচনাটা শেষ হবে, শেষ হওয়ার পর রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বোঝাপড়ার পরে জুলাই সনদ এবং জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন, এই হচ্ছে রোডম্যাপ। এবং সেটা ডিসেম্বর টু জুন সর্বোচ্চ, এর মধ্যে ডিসেম্বরও হতে পারে, যেহেতু ডিসেম্বর টু জুন, এটাই হচ্ছে রোডম্যাপ। এখন বিএনপির এক নেতা সম্প্রতি বলেছেন যে কোন বছর, কোন মাস, কোন দিন, কোন তারিখ, এগুলো বলতে হবে। আর এটা তো আপনি তফসিল যখন ঘোষণা করবেন তখন আপনি নির্বাচনের তারিখটা জানতে পারবেন। এর আগ পর্যন্ত কিন্তু আমরা একটা অ্যাপ্রক্সিমেট টাইম বোঝা যায়
সুনির্দিষ্ট তারিখ বোঝা যায় না, এখনই সুনির্দিষ্ট তারিখ বলার মতো সময় হয় নাই, কিন্তু বিএনপি ইতিমধ্যেই যেটা তারা সম্প্রতি প্রধান উপদেষ্টার সাথে দেখা করে এসে বলেছেন যে ডিসেম্বর ইজ আওয়ার কাট অফ টাইম, এবং এরপরে দেশে বিশৃঙ্খলা হতে পারে, এরকম কথা তারা বলেছেন। তো এটা একটু মানে উদ্বেগজনক এই ধরনের অ্যাপ্রোচ। অবশ্য গত দুদিনে আবার তাদের ভাষা একটু বদলেছে, চেঞ্জ হয়েছে, তারা সহযোগিতার কথা বলছেন। আমরা মনে করছি যে এর মধ্য দিয়ে সংস্কারটা আরও দৃশ্যমান হবে, রাজনৈতিক দলগুলোর মধ্যে বোঝাপড়াটা আরও মানে পাকাপোক্ত হবে, এবং তার মধ্য দিয়ে আমরা সংস্কারের ভিত্তিতে একটা আগামী ইলেকশনে অংশ নিতে পারবো সকল রাজনৈতিক দল। জি, ব্যারিস্টার ওমর ফারুক, একই প্রশ্ন আমি আপনাকেও করতে চাই যে আসলে নির্বাচন ব্যবস্থার যে সংস্কার করার কথা বলা হচ্ছে, সেই সংস্কারের অগ্রগতিটা আপনি কতটুকু দেখতে পান? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যারা শুনছেন। আর আমার পাশে যিনি আছেন ওনার অনেক আলোচনা আমি শুনেছি, ইনফরমেটিভ আলোচনা করেন উনি, সুন্দর সাবলীল এবং শুদ্ধ ভাষায় শুদ্ধ করে সাধারণ মানুষ বোঝার মতো করে আলোচনা করেন, ধন্যবাদ। আমি প্রথমেই আবার স্মরণ করি 2000 বলেন, 1600 বলেন, 1700 বলেন শহীদ যারা মরে গেছে, এবং অনেকেই বুলেট নিয়েই তাদের দাফন হয়েছে, অনেকে বেওয়ারিশ লাশ হয়েছে, অনেকে আহত আছেন, যন্ত্রণায় কাতরাচ্ছেন, অঙ্গ হারিয়েছেন, যেই হাত পা দিয়ে উনি খেলাধুলা করতেন আজকে সেটি নেই। তাদের প্রতিও সমর্মিতা, এবং আমি এখনও দাবি করি তাদের চিকিৎসা হবে। যদিও এই দাবি করতে 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 আমরা টায়ার্ড হয়ে গেলাম। 30-40 হাজার পঙ্গু লোকের চিকিৎসা আমরা করতে পারি না। আমাদের লক্ষ কোটি টাকা বাজেট, আমাদের লক্ষ কোটি টাকা চুরি হয়ে যায়। লক্ষ কোটি টাকা চুরির টাকা দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলকে বিভিন্ন বন্দোবস্তে তারা নিয়ে আসেন, তারা তাদের সাথে প্রেম করেন, এটি শুনতে পাই, কষ্ট লাগে। প্রথম কথা হলো, এই কথা এই কারণে বলছি, 8 মাসে আপনি বলছেন কি উন্নতি হয়েছে। 8 মাসে উন্নতি হয়েছে, আমরা ওদেরকে ভুলে যেতে বসেছি। আমরা ওদের আত্মত্যাগ, এই লক্ষ কোটি মা বোন যে রাস্তায় নেমেছে, আমি আপনি সবাই মিলে যে জীবন বাজি রেখেছি, আমাদের কন্ট্রিবিউশন তো তাদের তুলনায় কিছু না। যারা শহীদ হয়েছেন, যারা পঙ্গু হয়েছেন, আমরা তো বেঁচে আছি, আমরা নিঃশ্বাস নিচ্ছি, আমরা খাচ্ছি দাচ্ছি, এয়ার কন্ডিশন গাড়িতে চড়ছি, আমরা আমাদের অনেকের টাকা পয়সা হয়ে গেছে, আমরা সংবাদ মাধ্যমে শুনছি। 8 মাসে এটির উন্নতি হয়েছে। আর সংস্কারের কথা বলেন, ইয়েস, আমি ধন্যবাদ জানাই অ্যাটলিস্ট যেই সংস্কারগুলোর কথা 53 ইয়ার্স ধরে আমরা বলে আসছি, সবাই বলে আসছে, সেগুলোর একটা প্রস্তাবনা এসেছে, আইডেন্টিফাই করতে পেরেছি। ইভেন আমি বিএনপির 31 দফা, আমি তো মনে করি সমস্ত রাজনৈতিক দল বিএনপিকে বলা উচিত এই 31 দফার অর্ধেক 50 দফা কিভাবে কার্যকর করা যায়। বিএনপির নেতৃত্বে সবাই বলবে যে আমরা তোমার সাথে আছি। আমি মনে করি 31 দফা 2 থেকে 7 এই দফাগুলো যেগুলো আছে, যেগুলোতে ভারসাম্যের কথা বলা আছে, এককেন্দ্রিক শাসন ব্যবস্থা বিলুপ্তির কথা বলা আছে, যেই লোক প্রধানমন্ত্রী হবে দলের প্রধান হবে না, তারপরে উনি নির্বাচনী বোর্ডের প্রধান হবে না, তিনি সংসদীয় প্রধান হবে না, যে বন্দোবস্তগুলোর কথা বলা আছে, এই বন্দোবস্তগুলো প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের গঠনতন্ত্রে লিপিবদ্ধ করবে, এরকমই প্রত্যাশা ছিল। সংস্কার মানে কি? সংস্কার মানে হলো আমি যেটা প্রত্যাশা করি, যেটা চাই, যেটা দাবি করি। উদাহরণ দিই, আমাদের সিআরপিসির 54 কালো আইন বলি আমরা, প্রত্যেক সময় সব রাজনৈতিক দল যখন বিরোধী দলে থাকে বলে যে এই কালা কানুন দিয়ে আমাদের গলা টিপে ধরেছে, আমাদেরকে অহেতুক অ্যারেস্ট করতেছে, যন্ত্রণা দিচ্ছে, ডিটেনশন করছে, বিশেষ ক্ষমতা আইনে এটা বাদ যাবে। 53 ইয়ার্সে কেউ বাদ যায় নাই। শঙ্কার জায়গাটা হলো এটা যে আমি ঘোষণা দিচ্ছি, এখনও 31 দফার ঘোষণা আসছে, এখনও বিভিন্ন রাজনৈতিক দলের ঘোষণা আসছে, এখনও বিভিন্ন সুশীল সমাজ থেকে ঘোষণা আসছে, কিন্তু 53 ইয়ার্সে ঘোষণাই থেকে যায়। 90 সালে মনে আছে 3 দলের রূপরেখা বাস্তবায়িত হয়নি, তখন তো এরকমই কনসাসনেস আসছে। তো আপনি 8 মাসের সংস্কার এবং বিচারের যে প্রশ্নটি আজকে অবতারণা করেছেন, সেটি হতাশার আমার কাছে অ্যাজ এ সিটিজেন হিসাবে, সুপ্রিম কোর্টে ওকালতি করি সেই হিসাবে। আর প্রত্যাশার জায়গা হলো যে আমরা সুনির্দিষ্ট যেই উপস্থাপনা হয়েছে সংস্কারের, সেটি ট্রু, সেটি বেদনার জায়গা। বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ কারা করেছে? কঙ্কালসার একটা মানুষ, গেঞ্জি পরা, ছিঁড়াগাড়ি, লুঙ্গি, এবং তার চেয়ে তার রাইফেল বড়, এই ছবিগুলো আসছে না? আমরা কিন্তু স্বাধীনতার পরপর তাদেরকে ভুলে গেলাম। দেখেন, ভুলে গিয়ে আমরা সাফার করেছি 91 পর্যন্ত। 91-এ ডক্টর মিলন থেকে শুরু করে শত শত হাজার হাজার নিহত হওয়ার পরে একটা বিপ্লব হলো। আমরা শুধু ভুলে যাইনি ওদেরকে, আমরা যারা ওদেরকে হত্যা করেছে, সেই স্বৈরাচার বলি, যাই বলি, তাদের সাথে প্রেম করার জন্য সব রাজনৈতিক দল চিঠি আদান প্রদান করেছে, প্রেমের প্রস্তাব দিয়েছে, কেউ প্রত্যাখ্যাত হয়েছে, কারোর সাথে প্রেম হয়েছে। এই 16 বছর এই জাতীয় পার্টি যেই প্রেমের
আবদ্ধ ছিল, এবং তারা ইন্ডিয়া থেকে ঘুরে এসে বলছে ভোটের আগে যে আমি ওদের পারমিশন ছাড়া কিছু করতে পারবো না। এই জাতীয় পার্টি এখন সভা সমাবেশ করে, তার ব্যাপারে টু শব্দটি নেই। মানে বন্দোবস্তটা কি হয়েছে? সংস্কারের যেই 8 মাসের বন্দোবস্ত শুধু কাগজে কলমে আমরা উপস্থাপনা পেয়েছি। আজকে আমার সহ আলোচক রাইটলি বলেছে যে ভাই, যেই আইনের মাধ্যমে যেই নির্বাচন কমিশন গঠিত হয়েছে সেই আইনের ব্যাপারে আমরা সবাই বলেছি না বুলশিট আইন, এটা বাদ দিতে হবে, এটা কারো সুইট উইলে হয়ে যাচ্ছে। এবং বলা হচ্ছে কারা কারা এই কমিশনে আসতেছে তাদের ফটোগ্রাফ সহ বায়োডাটা সহ এটা জনসমক্ষে দেওয়া হবে জনমত ঘটনার জন্য। সেটি হয়নি। অর্থাৎ এই ঘটনাগুলো আমাদেরকে শঙ্কিত করে, অর্থাৎ 8 মাসের সংস্কারে আমাদেরকে শঙ্কিত করেছে, শঙ্কার জায়গায় নিয়ে গিয়েছে। এবং বিচারের কথা বলতেছেন, সেটি পরে আসি, বিচারের বিষয়টি আসি, আগে নির্বাচন ব্যবস্থা সংস্কারের বিষয়ে আলোচনা। তারপর আমি একটা ভালো কথা বলি আপনারে। আচ্ছা, 53 ইয়ার্সে কোনো রাজনৈতিক দল বলতে পারবে তার আমলে ভালো নির্বাচন হয়েছে? যদি বলতে পারে তাহলে তো ভেরি গুড, তাদের যুক্তিতর্ক দিয়া আমাদের সামনে যে উদাহরণ, একটি ভালো নির্বাচন হয়নি। এখন আপনি সংস্কারের এই প্রক্রিয়ায় প্রথম আমি প্রস্তাব করেছি অনেকবার মিডিয়াতে, 5টা সিটি কর্পোরেশন নির্বাচন দিবেন প্রি টেস্ট। আমরা মেট্রিক পরীক্ষার আগে প্রি টেস্ট দিই, অর্থাৎ আমাকে যাচাই করা হয় আমি কি এলিজেবল টু বি এ ক্যান্ডিডেট ফর ফাইনাল এক্সাম। সেটার জন্য আমি বলছি প্রি টেস্ট দেন, 10টা ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে আপনি আগে পরীক্ষা করেন যে আপনার যে সেট আপটা আছে, যেই প্রশাসনটা আছে, আওয়ামী প্রশাসন বলেন, অমুক প্রশাসন বলেন, তমুক প্রশাসন বলেন, ওগুলা কি ফাংশন করতেছে কিনা, আপনার অর্ডার ক্যারি করতেছে কিনা। আপনি 10টা ইউনিয়ন দেন, 5টা সিটি কর্পোরেশন দেন, উপজেলা 30টা দেন, আপনি প্রি টেস্ট করবেন না। এটা বাদ দিয়া বলে যে না কালকে নির্বাচন দিতে হবে, তাহলে আমি ভোট কেন্দ্রে যাবো কীভাবে? ভোট কেন্দ্রের ব্যাপারে তো আমার মাথার ভিতরে আছে, ওখানে যাওয়া না যাওয়া মানে আমার মৃত্যু ঝুঁকি নিয়ে যাওয়া, ওখানে আমার এজেন্ট মৃত্যু ঝুঁকি নিয়ে যাওয়া, ওখানে আমি প্রার্থী হিসেবে রক্তাক্ত হয়। এই তো আপনি এগুলো যদি পরীক্ষা উত্তীর্ণ না হন তাহলে কিছুই হবে না। আপনার প্রশ্নের উত্তরে আমার কনক্লুশন হলো, সংস্কারে শুধু আমরা লিখিত কিছু বক্তব্য পেয়েছি, বাস্তবে কিছুই পাইনি, এবং বরঞ্চ মানুষ মনে করে বাস্তবে উল্টোর দিকেই আমরা যাচ্ছি। জি স্যার, তুষার, আমি এই বিষয়ে নির্বাচন বিষয়ে আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই যে আজকে আপনাদের সিইসির সঙ্গে আলোচনা হয়েছে, সেখানে নির্বাচন আচরণবিধি পরিবর্তনের জন্য বলা হয়েছে আপনাদের পক্ষ থেকে। আপনি আসলে কোন কোন পরিবর্তনগুলো দেখতে চান মানে নির্বাচন কমিশনে? যে সুষ্ঠু নির্বাচনের জন্য তো কিছু পরিবর্তনের প্রয়োজন আছে। অবশ্যই এই নির্বাচন কমিশন এটা কিন্তু ব্যক্তির উপর নির্ভর করে না। বাংলাদেশের নির্বাচনটা ধরা যাক এখন যারা কমিশনে আছেন আমরা কিন্তু তাদের সমালোচনা করছি না। কমিশন তো একটা কতগুলো আইন এবং কতগুলো বিধান দ্বারা পরিচালিত হয়, এবং বাংলাদেশের ইতিহাস বলছে যে বাংলাদেশের নির্বাচনের ভাগ্য আসলে নির্বাচন কমিশন ঠিক করে না, ঠিক করে প্রধান ওই সময় নির্বাচনকালীন সময়ে যার হাতে প্রধান নির্বাহী ক্ষমতাটা থাকে তার উপর বা তাদের উপর এক্সিকিউটিভ পাওয়ারটাই আসলে নির্বাচনের ভাগ্য ঠিক করে। এটা একটা উদাহরণ হচ্ছে রফ কমিশন একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে বিএনপিকে ক্ষমতা আনলো 91 সালে। সেই বিএনপির অধীনেই রফ কমিশন খুবই ন্যাক্কারজনক নির্বাচন উপহার দিতে বাধ্য হয়েছে। এটাই ঘটে। এখন এই নির্বাচন যদি আপনি একটা সুষ্ঠু নির্বাচন করতে চান, এই নির্বাচন কমিশনের কিন্তু গত 3টা নির্বাচন সুষ্ঠু নির্বাচন দেওয়ার কোনো মানে অভিজ্ঞতা নাই বা প্রাক নজির নাই। তো সেই ক্ষেত্রে আপনাকে এই নির্বাচন কমিশন যেন সুষ্ঠু নির্বাচন দিতে পারে কতগুলো লেভেল প্লেয়িং ফিল্ড করতে হবে। এটা কিন্তু শুধু সরকারের উপর নির্ভর করে না এখন, অন্তত এখন, কারণ এখন সরকার এবং প্রশাসন আলাদা হয়ে গেছে। আওয়ামী লীগ আমলে সরকার, রাষ্ট্র প্রশাসন, দল মিলে একটা সিন্ডিকেট, কিন্তু এখন কিন্তু সেটা না, এখন প্রশাসন আলাদা। ইভেন এই নির্বাচন কমিশনকে অনেক সময় আগ বাড়িয়ে সরকারকে ডিঙিয়ে তাকে অনেক কথা বলতে দেখা যায়। তো সেই কারণে এখন লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য অনেকগুলো জিনিস দরকার। টাকার ছড়াছড়ি হয় নির্বাচনের সময়, যারা নতুন দল আসছে তাদের তো এখানে তারা শুরুতেই পিছিয়ে আছে। পোস্টারিং থেকে শুরু করে আপনার প্রার্থীদের যে নানাভাবে তারা আচরণবিধি লঙ্ঘন করে, এটা নিয়ন্ত্রণ করার জন্য কমিশন কিভাবে কি করবে। এছাড়াও আরও দুটো খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি কত অর্থ তারা ব্যয় করছে, সবচেয়ে জরুরি হচ্ছে এটা। মানে এবং আমরা যদি দেখেছি একটা আচরণবিধি তারা প্রস্তাব করেছে, সেখানে তারা দুটো কথা বলেছে যে আমরা আপাতত ইতিবাচকভাবে দেখছি, এখন দেখতে হবে যে তারা এটা ইমপ্লিমেন্ট করতে পারে কিনা। এর মধ্যে একটা হচ্ছে পোস্টার করা যাবে না, আমরা একমত, পোস্টার করা উচিত না। আপনি ওই যে ব্যানারের কথা তারা বলেছে, আমরা এর সাথে একমত। এবং দ্বিতীয়ত হচ্ছে তারা বলেছে যে একটাই মঞ্চ থাকবে একটা নির্বাচনী আসনে, বিভিন্ন জায়গায় ধরুন একটা মঞ্চ নির্বাচন কমিশনের পক্ষ থেকে তৈরি করে দেওয়া হবে, ওখানেই আপনার বিভিন্ন প্রার্থীকে এসে প্রচারণা চালাতে হবে, হুইচ ইজ গুড। এর বাইরে তো আপনি ডোর টু ডোর যাবেন, সেটা তো আছে। এছাড়াও যেটা খুবই জরুরি, মানে ন্যাশনাল পর্যায়ের জন্য খুব জরুরি, সেটা হলো একটা হলো জনপ্রশাসন সংস্কার, আরেকটা হচ্ছে পুলিশের সংস্কার। পুলিশ এবং জনপ্রশাসন ছাড়া আপনি সুষ্ঠু নির্বাচন কোনোভাবেই করতে পারবেন না। বিশেষত মাঠ প্রশাসনের এখনকার যে অবস্থা, এটা আমি অনেকবার এটা বলেছি, কিন্তু এটা অস্বীকার করা হয়েছে। কিন্তু আপনি মাঠে গেলেই, আপনাদের সারা দেশে প্রতিনিধি আছে, আপনি খোঁজ নিয়েই জানতে পারবেন যে মাঠ প্রশাসনের বর্তমান কন্ডিশনটা কী। তো সেখানে এখন তারা যে হাওয়াটা পাচ্ছে, যে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে যে একটা দল ক্ষমতায় যাবে, তারা কিন্তু সেইভাবেই এখন কাজ করা শুরু করছে। তো এই প্রশাসনের সংস্কারটা খুবই জরুরি, জনপ্রশাসন সংস্কার এবং পুলিশের সংস্কার।
আশ্চর্যজনকভাবে আমরা গতকালকে এই প্রশ্নটা তুলেছি কমিশনকে, জাতীয় ঐক্যমত্য কমিশন, যে পুলিশ সংস্কারের যে প্রস্তাবগুলো আপনারা দিলেন এই প্রস্তাবগুলো আমাদের কাছে পেশ করা হলো না কেন? মানে মতামত দেওয়ার জন্য। তারা কিন্তু স্প্রেডশিটে আমাদেরকে এটা মতামত দেওয়ার জন্য দেয় নাই, কোনো দলকেই দেয় নাই এবং জনগণের সামনেও দেয় নাই। তো আমরা তাদেরকে জিজ্ঞেস করেছি এটা আপনারা, মানে আমাদের তো এখানে পুলিশটা তো সবচেয়ে ভাইটাল, পুলিশের যে ভূমিকা আমরা দেখলাম তাকেই তো দায়িত্ব পালন করতে হয় সামনে থেকে। এক্স্যাক্টলি। তো কি মানে পুলিশ কিভাবে কাজ করবে নিরপেক্ষভাবে, এটার জন্য কি কি প্রস্তাব তারা করেছেন এটা কিন্তু তারা স্প্রেডশিট আকারে আমাদের কাছে দেয় নাই। তো সেক্ষেত্রে তারা বলেছে এগুলো কিছু রুটিন প্রশাসনিক সংস্কার যেগুলো করে ফেলা যাবে। তো সেগুলো আপনি করলে কোনগুলো চূড়ান্তভাবে বাছাই করলেন সংস্কারের জন্য পুলিশের জন্য, সেগুলো তো আমাদের জানতে হবে, আমাদের সেটার ব্যাপারে মতামত দিতে হবে যে 1861 সালের আইনের ক্ষেত্রে আপনি কী করলেন, 1897 সালের সিআরপিসি আইনের ক্ষেত্রে কী করলেন, পুলিশের আইন, সিআরপিসি সহ দণ্ডবিধি, এই সমস্ত অনেকগুলো বিষয় আছে। এগুলোর ক্ষেত্রে কিন্তু তারা কোনো কিছু আমাদেরকে, ফলে আমরা দেখতে পাচ্ছি সংস্কারের মধ্যেও কিন্তু একটা, আমরা যদিও কমিটেড পার্টিসিপেট করছি এই প্রক্রিয়ার মধ্যে, কিন্তু অনেকগুলো ফাঁক কিন্তু এখনও রয়ে গেছে। জি, ব্যারিস্টার ওমর ফারুক, আইনের বিষয়ে কিছু কথা বলছিলেন সরওয়ার তুষার, যে আইন সংস্কারের অনেক কিছু বিষয় বাকি রয়ে গেছে এখনো। বাকি তো অনেক রয়ে গেছে। আমি একটা ধন্যবাদ দিতে হয়, কারণ আমরা ভালো কাজে ধন্যবাদ দিতে জানি না, আমরা খুব কম দিয়ে আর কি খুব আমরা সমালোচনা করতে পছন্দ করি। যেমন আমাদের রোজার মাসটা সহনীয় ছিল সব দিক থেকে, এটার জন্য আমরা ধন্যবাদ দিই না, খুব কম দিই, আমরা ধন্যবাদ দিই যারা করেছেন। বাট বর্তমানে যেটি বেড়ে যাচ্ছে এটির উপর নজর দেবে, এটা আমি জাস্ট সাপ্লিমেন্ট করে বলতেছি। আরপিওতে যে সংশোধনীটা ওনারা প্রস্তাব করেছেন আমি কমপ্লিটলি সাপোর্ট করি। আমি 2018 সালে পার্লামেন্ট ইলেকশন করেছি ছোট্ট একটা মার্কা নিয়ে। আমি দেখেছি যে ওখানে গুন্ডা পান্ডা পারচেস করে ফেলে অনেক টাকা দিয়া। যদি পোস্টারটা বন্ধ করা হয় পোস্টারের একটা হ্যাজার্ড কমে যাবে, আর যে দুর্বল ক্যান্ডিডেট, আমাদের মতো ক্যান্ডিডেট যদি হয় টাকা পয়সা নেই দুর্বল, তাদের একটা ভালো বন্দোবস্ত হয়। জনসভা করতে অনেক টাকা লাগে। এই জনসভা নিয়ে তো এখন পাবলিকের মনে মনে যে বিভিন্ন দল বড় বড় সভা করতেছে, ওয়ার মানি কামস ফ্রম, কিভাবে আসতেছে, তারপরে এই লাক্সারি অফিস, এগুলো নিয়ে প্রশ্ন উঠতেছে। যদি এগুলো বন্ধ করা যায়, তারপরে যদি এই নির্বাচনের যে নিবন্ধন প্রক্রিয়ায় ওখানে আপনি, আমার সারা বাংলাদেশে আমি 84 উপজেলায় কেন আমার অফিস লাগবে? আমি যদি একটা জেলাভিত্তিক সংগঠন করি, ফর এক্সাম্পল আমি ঢাকাতেই শুধু রাজনীতি করবো যদি বলি, আমি শুধু ঢাকায় অফিস থাকলেই তো হবে? এগুলো পরিবর্তন করতে হবে। আচরণবিধিতে যেটি বলছে সেন্ট্রালি ওনারা আয়োজন করবে মিটিংয়ের, এটা খুব ভালো। তাহলে পটেনশিয়াল ক্যান্ডিডেট ওই জনসভায় যখন কথা বলবে তখন মানুষ 50% গেস করে ফেলবে যে হু ইজ দ্যাট গাই। আমি তো আরেকটা কথা বলি, ওনারা এই সংশোধনীর মাধ্যমে আনতে হবে যে কেউ এই স্লোগানটাই মাঠে থাকবে, টাকা দিয়ে ভোট না, ভোট দিয়ে টাকা না। অথবা আরেকটা স্লোগান এরা কমন করা উচিত, এই ভাই আপনার পেশা কি? প্রার্থীরা যাবে তার কোনো পেশা নাই। হোয়াট এ ননসেন্স! পেশাবিহীন লোক রাজনীতি করবে, ফলোয়িং মর্নিংয়ে মিলিয়নারিজ হয়ে যাবে, আর সে রাজনৈতিক মাঠটা ডমিনেট করবে, সব গুন্ডা পান্ডা লালন পালন করবে, মসজিদ কমিটির গুন্ডা বসাবে, স্কুল কমিটিতে গুন্ডা বসাবে, হসপিটালে গুন্ডা বসাবে, চতুর্দিকে গুন্ডা বাহিনীর একটা রাজত্ব কায়েম করবে। এই শুধু টাকার জন্যই তো। সুতরাং আমি মনে করি যে এই বন্দোবস্তের ভিতর যদি এই স্লোগানকে তারা বাধ্যতামূলক করে দেয় এবং তারাই প্রচার করে সরকারিভাবে, প্রত্যেকটা মানুষ জিজ্ঞেস করবে এই তোমার পেশা কি? তুমি যে আসছো নতুন পায়জামা পাঞ্জাবি পরে কসকসে টাকা নিয়ে, কাজ নাই বেটা, তুমি এই গাড়িতে করে কেন আসছো? তুমি মার্সিডিজ নিয়ে আসছো, তোমার তো কোনো কাজ নেই, তোমার তো পেশা নাই, আমরা তো তোমাকে কখনো দেখিনি। তারপরে লোকজনকে সচেতন করার জন্য বলবে যে এবারের ভোট হবে টাকা দিয়ে ভোট না, ভোট দিয়ে টাকা না। আমি একটা জাস্ট প্রপোজাল আকারে আমার মাথার ভিতর আসছে, এরকম হাজারো করে তারা জনমত গঠন করতেছে না। আমার কথা হলো এটা এখনই শুরু করে দেওয়া উচিত। অর্থাৎ সংস্কারের অনেকগুলো ভালো প্রস্তাব আগের ইয়াতে আলোচনায় বলেছি, এগুলো এখন এক্সিকিউট করার কথা। এক্সিকিউট করার জন্য আমি রাজনৈতিক দলকে আহ্বান জানাবো। আমি কোনো রাজনীতি বিলংস করি না বলে দিলাম, যে রাজনৈতিক দলগুলো বলবে যে ভাই তুমি 5টা জিনিস এই কাজগুলো করো, এই কাজগুলো করার জন্য আমি তোমাকে 1 লক্ষ ভলেন্টিয়ার দিলাম। অর্থাৎ সব রাজনৈতিক দল বলবে 1 লক্ষ ভলেন্টিয়ার। আচ্ছা ধরেন এখন দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে, আপনি শুধু ভোটের বাইরে কোনো আলোচনা নেই, সাধারণ মানুষের ভোটে কি আসলো যা আসলো কিচ্ছু যায় আসে না। আপনি প্রত্যেকটা রাজনৈতিক দল যারা যারা এখন মাঠে খেলতেছে তারা কি আজকে বলতেছে সমস্যারে যে আমি কারণ বাজার পাহারা দিব, সকাল থেকে 8টা পর্যন্ত আমার এনসিসি 100 জন কর্মী থাকবে, বিএনপির 200 জন থাকবে, তারপরে নূর সহ অন্যান্য পার্টির 300 জন থাকবে, জামাতের 50 জন থাকবে। আপনি করতেছে, কিন্তু একটি জিনিস পাবলিক সাফারিংসের উপর আমি কোনো কনসেন্ট্রেট না দিয়ে আমি শুধু ভোট যখন আপনি বারবার উচ্চারণ করেন তখন
মানুষ সন্দেহ হয় যে ভোট মানি তো লুটপাট, ভোট মানি যে পাওয়ারে যাবে। আমি পাওয়ার শব্দটা ব্যবহার করি না, রাজনৈতিক দলগুলোর উচিত বলা উচিত আমরা দায়িত্বে যাব, দায়িত্বে যাব, দায়িত্বে যাব। কেউ বলে না, বলে যে আমরা ক্ষমতায় যাব। কেউ এই শব্দটা, এই বাক্যটা বলে না যে ভাই আমরা দায়িত্ব নিতে চাচ্ছি। আগের দিনে দায়িত্ব নিত লোকজন, ভদ্র লোকজন, তাদের দেখতাম হাড্ডিসার কঙ্কাল হয়ে যেত। রাজনীতি করা মানে কঙ্কাল হয়ে যাওয়া। মাওলানা ভাসানী হতে চায় না কেউ, জিয়াউর রহমান হতে চায় না কেউ, শেখ মুজিব স্বাধীনতা উত্তর যে ভূমিকা কেউ হতে চায় না। হতে চায় কি, স্বাধীনতার পরে ওই যে সরকারে যখন গেছে লুটপাট, শেখ মুজিবের যে চোরের খনি, ওই চোরের খনি চোর হতে চায়। তারপরে এই যে জিয়াউর রহমানের এই যে অনেস্টি, ভাঙ্গা সুটকেস, এই সততার কারণে তো উনি ফেমাস হয়েছে, উনি বিখ্যাত হয়েছে। কেউ এটা হতে চায় না, শুধু হতে চায় ফলোয়িং মর্নিংয়ে রাজনীতি করে, ফলোয়িং মর্নিংয়ে চাঁদাবাজি করবে, ফলোয়িং মর্নিংয়ে একটা গাড়ির মালিক হবে, ফলোয়িং মর্নিংয়ে মোটা তাজা হবে এবং সাধারণ মানুষের কথা বলবে না। অথচ রাজনীতি হওয়া উচিত আমি মোটা শরীর নিয়ে যাব, চিকন হব, আমি ভালো পোশাক নিয়ে যাব, আমার পোশাক ধীরে ধীরে ময়লা হবে, আমি চকচকা, আমি একদমই একটা গাড়ি আমার থাকবে, কিন্তু দিনে দিনে আমি রাজনীতি করতে করতে আমার গাড়িটা এখন একদম ওয়াক্সওয়াগন হয়ে যাবে। কিন্তু এই বন্দোবস্তের ভিতর আমরা যতদিন পর্যন্ত না যাব, যতদিন পর্যন্ত এই মাইন্ড সেট আপ না হবে, যতদিন পর্যন্ত আমি শুধু সমালোচনাই করব। আমি তো মনে করেছিলাম জুলাই বিপ্লবের পরে যেই ছাত্ররা যারা স্বপ্ন দেখিয়েছে তারা একটা প্রেশার গ্রুপ হবে। আমাদের দেশে সাংবাদিক নষ্ট হয়েছে, উকিল নষ্ট হয়েছে, চিকিৎসক নষ্ট হয়েছে। আমাদের এখন অ্যাডমিন আলারা তারা অ্যাসোসিয়েশন করেছে, তারা বিবৃতি দেয়, পুলিশ ক্যাডার অ্যাসোসিয়েশন করছে, কোনো কিছু হলে বিবৃতি দেয়, আইন ক্যাডার হয়েছে বিবৃতি দেয়। এগুলোর বিরুদ্ধে কেউ কথা বলতেছে না যে ভাই তুমি আমার সরকারি কর্মচারী, তুমি বিবৃতি দেওয়ার ক্ষমতা রাখো না। কোনো রাজনৈতিক দল বলতেছে না যে ভাই আমরা যারা আছি তারা আমরা 10টা এই এজেন্ডা নিয়ে নামতেছি, মাঠে ঘাটে আমরা চষে বেড়াবো। আমরা শুধু প্রেস ক্লাব কেন্দ্রিক শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে আমরা জনগণের কথা ভাবি, আর জনগণের কথা ভাবতে গিয়ে শুধু বলি যে আমার ভোট চাই, ভোট চাই, ভোট চাই, আমি ক্ষমতায় যাব। এটির পরিবর্তন না হওয়া পর্যন্ত আমি মনে করি আমি ভোট চাইবো, আমি ভোট দিতে আগ্রহী, আমি উন্মুখ হয়ে আছি, আমি অনেক বছর ভোট দিতে পারি না। কিন্তু তার অর্থ কি এটা যে আগের 53 বছরের বন্দোবস্তের ভোট আমি চাই? না, আমি চাই না। আমার কথা সংস্কার ভোট দুইটাই চলবে। এবং ভোট যখন চাইবেন, আমার অ্যাজ এ সিটিজেন হিসেবে এই ভোটটা নিশ্চিত করার জন্য কী আপনি পদক্ষেপ নিয়েছেন আমি সেটা জানতে চাই। সেটা যদি স্যাটিসফাইড না হয় তাহলে আমি মনে করি সরি, আমি ভোট দেওয়া ভুলে গেছি, ভুলের ভিতরে থাকতে চাই। জি সারওয়ার তুষার, আমি নির্বাচনের পরে এবার আপনাদের সাংগঠনিক অবস্থার দিকে একটু তাকাতে চাই। আপনাদের গত শুক্রবার মিটিং ছিল, পরাজয়ের দীর্ঘ মিটিং, 9 ঘন্টা ব্যাপী মিটিং ছিল। সেখানে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে একটি বিষয় নিয়ে খুব কথা হচ্ছে, যেটি হচ্ছে যে আপনারা তরুণ সবাই বয়সে, কিন্তু আপনাদের জেলা এবং উপজেলা পর্যায়ে যারা আহ্বায়ক তাদের বলা হচ্ছে তাদের বয়স হতে হবে 40-এর উপরে। এটি কেন? আপনারা তো তরুণ নির্ভরই তো হওয়ার কথা সবাই ভাবে। হ্যাঁ, আমরা মানে তারুণ্য নির্ভর দল বা তারুণ্য নেতৃত্বের দল, কিন্তু শুধুই তরুণদের দল এটা আমরা কখনো বলি নাই। আমরা বলছি যে সকল বয়সের লোকই এখানে আসতে পারবে। জেলা পর্যায়ে যে ব্যাপারটা হচ্ছে যে 40 বা তদূর্ধ্ব, এটা হয়তো আমরা কোনো কোনো ক্ষেত্রে হয়তো শিথিল করার কথা কেউ বলছে, অনুরোধ করেছেন যে পুনর্বিবেচনা করা যায় কি না। কিন্তু মোটা দাগে যেটা আমাদের বিবেচনায় ছিল সেটা হচ্ছে যে একটা জেলা পর্যায়ে ধরুন আমাকে এখানে কম্পিট করতে হবে বিএনপি এবং জামায়াত ইসলাম, এই দুটো প্রধান দলের সাথে। তাদের আপনি দেখবেন যে কেন্দ্রীয় নেতারা মূলত আসলে যে বিভিন্ন জেলা কমিটির সভাপতি থাকেন, সভাপতি এবং সদস্য সচিব এরকম থাকেন। তো তাদের সাথে আপনার সমাজে ওই ধরনের যাদের একটা মিনিমাম বয়সের একটা ব্যাপার আছে, ধরুন যে সদ্য ছাত্র রাজনীতি শেষ করেছে, তাকে যদি আমি একটা জেলার সভাপতি বানিয়ে দিই, ঠিক আছে, এখনই, তাহলে কিন্তু এটা আসলে ম্যাচ করবে না। তখন একটা মানে আমার মানে দল হিসেবে আমাদের গ্রহণযোগ্যতার ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে। সেই কারণে আমরা ভেবেছি যে জেলা পর্যায়ে অনেক গ্রহণযোগ্য ব্যক্তি আছেন, বয়স্ক বা মিড এজের বয়স কিংবা 30 ক্রস করেছে, এই ধরনের মানুষদেরকে এই দলে আনা দরকার। এবং আনলে পরে আপনি ওই যে বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে তো আমাদেরকে এখানে একটা মানে প্রতিযোগিতার মধ্যে যেতে হবে, এবং সেখানে যাওয়ার ক্ষেত্রে যারা সমাজে গ্রহণযোগ্য এবং ওই যে কেন্দ্রীয় নেতা যিনি জেলা কমিটির আহ্বায়ক বা সভাপতি, তার সাথে আসলে তার একটা মানে কম্পিট করার মতো বা একটা সমানে একটা ব্যাপার আসলে সমান্তরালে চলার মতো একটা ব্যাপার হবে। সেইখান থেকে এই ব্যাপারটা এসেছে। এবং বয়সের সাথে সাথে অনেকগুলো জিনিস মানে আসলে ডিপেন্ড করে। যেমন যারা একটু তরুণ 28 থেকে 30, তারা একটু সবসময় ইম্পালসিভ থাকে, অনেক সময় উত্তেজিত থাকে, দ্রুত উত্তেজিত হয়ে যায় দ্রুত। কিন্তু আপনি নিজেও তরুণ, আপনার মধ্যে তো এই জিনিসগুলো দেখি না আমরা। আপনি যথেষ্ট ভেবেচিন্তে কথা বলেন। এটা তো একটা চর্চার ব্যাপার আছে। তো মানে নিশ্চয়ই সবাই এটা রপ্ত করার চেষ্টা করছে, যেহেতু এখন আমরা রাজনৈতিক দল হতে গেলে তো আপনাকে ওই ধরনের একটা মানে একটা ফোকাসে থেকে তারপরে কর্মকাণ্ড পরিচালনা করতে হবে, পরিকল্পনা থাকতে হবে। যে কোনো কর্মকাণ্ডে হুট করে একটা কিছু করা যায় না। তো সেটা সবাই আশা করি শিখবে যারা রাজনীতিটা করতে চায়। আদারওয়াইজ যেটা হবে যে কেউ যদি তাৎক্ষণিকতার মধ্যে থাকে,
যে তাৎক্ষণিক একটা উত্তেজনা তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়া, আমি ওই তাৎক্ষণিক উত্তেজনার মধ্যে নেমে গেলাম, তখন কিন্তু তিনি রাজনৈতিকভাবে অতটা রিলায়েবল হবেন না অন্যদের কাছে, ঠিক আছে? এটা আমি আশা করি যে আমাদের যারা রাজনীতি করবেন বলে মন স্থির করেছেন, লম্বা সময় পাড়ি দিতে হবে সামনে, তারা এটা মানে নিশ্চয়ই তাদের এটা বিবেচনা আছে, আমাদের এগুলোর মধ্যে নিয়ে কথা হয়। তো সেই কারণে আমরা চাচ্ছি, এবং আমাদের দিক থেকে আরেকটা ব্যাপার বিবেচনা কাজ করেছে, যারা আমাদের বিভিন্ন এইজ গ্রুপ, তারা আমাদেরকে এই প্রশ্নটা করেছেন যে আপনারা কি শুধু তরুণদের রাখবেন, অন্য যে এত বিরাট সংখ্যক 40 to 60 এইজ রেঞ্জের যে মানুষেরা আছে তারা কি বাদ পড়বে? তো সেইখান থেকে আসলে এই সিদ্ধান্তটা এসেছে। তবে এই অনুরোধটাও এখন আসছে ওই মিটিংয়ের পরে, যে এটা কোনো ক্ষেত্রে বিশেষ বিবেচনা শিথিল করা যাবে কিনা, তো সেটা নিয়ে হয়তো আমরা আবার একটা পুনর্বিবেচনা করব বা সিদ্ধান্ত হবে। জি, একটি বিরতি নিতে হচ্ছে আমাকে এই পর্যায়ে। দর্শক, একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরবো 21 রাতে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। বিরতিতে যাবার আগে আমরা সারওয়ার তুষার বলছিলেন যে বয়সের একটি বিষয় আছে, অভিজ্ঞতার একটি ব্যাপার আছে। আপনি কিভাবে দেখেন আসলে এই ক্ষেত্রে অভিজ্ঞতা বা বয়স? না, আমি তো পৃথিবীতে আসলে কাজ করার জন্য এখন যে ডিজিটাল পৃথিবী, আমরা অ্যানালগ যুগ কিন্তু পার হয়ে আসছি, আমরা ডিজিটালে কিন্তু এআই এর যুগে তরুণদের নেতৃত্ব নিতে হবে। এই ব্যাপারে আমি খুব শতভাগ, যদিও আমি মধ্যবয়সী, আমি এক্ষেত্রে তরুণদেরকেই দেবো। যেমন আমার মেয়ে যেটা বুঝে আমি সেটা বুঝি না। ইভেন অনেক ক্ষেত্রে আমার অনেক কিছু আমার মেয়ে এডিট করে দেয়, বাবা এটা এখন চলে না। ইভেন আমার সিভিটা যেটা 20 বছর আগে ছিল সেটা এখন অবসলিট হয়ে গেছে, এটা বাতিল হয়ে গেছে। সে বলে যে না, এটা হোয়াট এ ননসেন্স। তো সুতরাং তরুণরা নেতৃত্বে আসবে ফার্স্ট ক্লাস, বাট অভিজ্ঞতার একটা বিষয় এখানে, মাঠের রাজনীতির একটা বিষয় আছে, সেটি আমি তুষার সাহেবের সাথে একমত। আমি তো মনে করি যে আমি যদি বেনিফিশিয়ারি হিসেবে চিন্তা করি, আমাদেরও তো একটা চান্স আছে, না হলে তো আমার চান্স তো এখানে একদম বন্ধ হয়ে গেল। আর ডেমোক্রেসিতে তো আপনি কোনো কিছু আপনি একদমই কম্পেল করতে পারবেন না কাউকে কোনো কিছুতে। আপনার সংবিধানেও তো বলা আছে আমি কত বছর পর্যন্ত করতে পারবো, কত বছর পর্যন্ত প্রেসিডেন্ট হইতে পারবো, কত পর্যন্ত জাজ হতে পারবো, মন্ত্রী হইতে পারবো, কত বছর আমি ভোট দিতে পারবো, কত বছর প্রার্থী হইতে পারবো। তো সুতরাং সেই বিচারে আমি মনে করি ইটস গুড, এইটা ব্যারিয়ার হবে না। কিন্তু আমার কথা হলো, আপনি সেন্ট্রালি আপনি কমপ্লিটলি তরুণ থাকবেন 30-32 বছরে। আপনি যদি জেলা পর্যায়ে 60, 62, 65 আনেন, তখন কিন্তু হয়তো কনফ্লিক্ট হতে পারে। দো ইটস নট মাই ম্যাটার, দেয়ার ম্যাটার হাউ টু দে হ্যান্ডেল ইট। বাট আমি সেন্ট্রালিও মানে অভিজ্ঞতার কথা বলছেন, আমি সেন্ট্রালি অভিজ্ঞতার কথা বলতেছি। অথবা আমি জানি না, ওনারা নিশ্চয়ই ভালো বুঝবেন, ওনারা যেহেতু ওয়েল ইকুইপড, ওয়েল এডুকেটেড, ডিজিটালাইজড যুগের মানুষ, হয়তো ওনারা এটা ভাবতেছেন, অথবা ওনারা হয়তো নিকট ভবিষ্যতে একটা ভালো কাউন্সিল করবেন, উপদেষ্টা পরিষদ করবেন হয়তো সিনিয়রদেরকে নিয়ে। আমার সবচেয়ে বড় শঙ্কার জায়গা কি জানেন? গতানুগতিক রাজনীতি, অর্থাৎ আপনি যাকে তাকে নমিনেশন দেওয়ার বন্দোবস্ত। এটি যদি প্রত্যেক রাজনৈতিক দল গঠনতন্ত্রের পরিবর্তন না আনে, ক্রাইটেরিয়া সেট না করে, 5টা ক্রাইটেরিয়া সেট করবেন। আমি উদাহরণ দিই, ক্রাইটেরিয়াগুলো কী হতে হবে? MA পাস হতে হবে এমন কোনো কথা নেই, যদিও আমরা বলছি যে BA পাস মিনিমাম লাগবে। আপনি ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এগুলোতে BA পাস করেছেন, স্কুল কমিটিতে BA পাস করেছেন, হোয়াই নট আপনি পার্লামেন্ট মেম্বারে BA পাস করবেন না? ভাই, এডুকেশনেরও একটা, এখন যেহেতু অনেক এগিয়েছে পৃথিবী, তো এডুকেশনের তো খুব দরকার আছে। তো সুতরাং সেক্ষেত্রে আমি কেন, ওনারা তো আমার মনে হয় প্রার্থী হান্ট করা উচিত, যে প্রার্থী হান্ট করা উচিত এই স্পিরিটে। জুলাই বিপ্লবে গুগলকে জিজ্ঞেস করবে হু ইজ দ্যাট গাই, গুগল বলবে যে জুলাই বিপ্লবে তার পার্টিসিপেন্ট। আপনি ইউটিউবে এখন আস্ক করেন, যে আমার নাম দিয়ে আস্ক করেন যে আমি কি ল্যাপের ভিতরে ছিলাম, এয়ার কন্ডিশন রুমে ছিলাম, আমি কি এটার বিরুদ্ধে ছিলাম না পক্ষে ছিলাম, আমাকে পাচ্ছে না। অর্থাৎ আমি ইনফরমেশন পাওয়ার জন্য আমার যথেষ্ট ইকুইপমেন্ট আমার সামনে আছে এবং রেডি। আমার কথা কেন নয়, রাজনৈতিক দলগুলা কেন, এই যে যারা পৃথিবী, বারাক ওবামা 48 ইয়ার্সে প্রেসিডেন্ট হয়েছে, টনি ব্লেয়ার 43-তে হয়েছে, যদিও এখন বুড়া আমেরিকা, সেটা বাদ দেন, এর আগেরটাও বুড়া ছিল, বাদ দেন। কিন্তু পৃথিবীটা কে ডমিনেট করছে? কানাডার দিকে তাকান, আপনি উন্নত দেশগুলোর দিকে তাকান। তরুণরাই সবসময় পরিবর্তন করেছে, তারাই নেতৃত্ব দিয়েছে। আরেকটা উদাহরণ দিয়ে আমি এই সরকারের উপদেষ্টাদের অনেক সমালোচনা করি, 50% লোকের সমালোচনা করি। ভাই, আমি এখন অ্যাট দ্য এজ অফ 57ও আমার অনেক কাজ আমি করতে পারি না, আমার বাধা আসে, হাঁটুতে বাধা আসে, আমার হাত পায়ে বাধা আসে। আপনি 80 বছরের একটা লোক, সরি টু সে, উনি তো ওনার
প্রস্রাবটাও কন্ট্রোল করতে পারে না ম্যাক্সিমাম ক্ষেত্রে, এটা ওনার দোষ না, এটা হচ্ছে বয়সের দোষ। তো আপনি যদি কোনো দায়িত্বে যদি 80-90 বছরের একটা লোকরে বসান, উনি ইচ্ছা করলেও তো 2 ঘন্টা 3 ঘন্টার বেশি কাজ করতে পারবে না। ওনাকে যদি আপনি কম্পেল করেন, ওনাকে যদি শাস্তির ভয়ে দেখেন, তাও তো পারবে না, এটা ওনার বডি পারমিট করে না। তো আমি বলতেছি যে যেই আজকে যারা আছেন, ভবিষ্যতে যারা আসবেন, তারা কিন্তু এই দিকগুলো মাথায় রাখতে হবে। বিপ্লবের পরে আমার প্রত্যেকটা সেক্টরে এমন লোক দরকার ছিল যারা 14 ঘন্টা কাজ করবে, কিন্তু আনফর্চুনেটলি আমি 2-3 ঘন্টা কাজ করার লোকজনকে বেশি চয়েস করার কারণে আজকে ফ্রাস্ট্রেট হইতে চলেছে। আজকে আপনি আমার বলে দিই, আজকে 8 মাসে আমি পঙ্গুদের চিকিৎসা করতে পারিনি, 8 মাসে আমি শহীদদের পরিবারের পুনর্বাসনের কথা বলতে পারিনি, এবং সেটা ভুলে যাওয়া হচ্ছে কোনো রাজনৈতিক দল ওদের এই ব্যাপারে মাথায় ঘামাচ্ছে না, আলটিমেটামই দিচ্ছে না। আমি আসি আপনার যে বয়সের কথা বলতেছেন, আমি মনে করি দুইটার সমন্বয় ঘটিয়ে ওই যে উচ্চকক্ষ নিম্নকক্ষের কথা বলতেছে, এটাও একটা কনসেপ্ট। আমি মনে করি যে রাজনৈতিক দলগুলো যারা যেভাবে যাবে, আমার মনে হয় মানুষের কল্যাণের জন্য এই জিনিসগুলো বিবেচনা করে ভালো প্রার্থী হান্ট করবে। ভালো প্রার্থীদের যাই অ্যাপ্লিকেশন আকারে, যে আমার কাছে অ্যাপ্লিকেশন করো, কে কে তুমি প্রার্থী হবা। বাই গুড পিপল যারা আছে, যারা ভালো ওয়েল ইকুইপ পার্টি লোক আছে, তারা তো দরখাস্তে, তারা তো ওই একটা মানসম্মান নিয়ে থাকে, হান্ট করতে হবে। অর্থাৎ প্রত্যেক রাজনৈতিক দল তারা এই সমসাময়িক আন্দোলন সংগ্রাম, সমসাময়িক লেখালেখি, কথা, সমসাময়িক সব কিছু মিলিয়ে প্রত্যেক প্রফেশন থেকে আমার মনে হয় ভালো প্রার্থী হান্ট করে তাদেরকে এখন থেকেই যদি মাঠে ঘাটে তাদের সিভিটা দিয়ে দেওয়া হয়, তাদেরকে নামিয়ে দেওয়া হয়, মানুষ জাজ করার সুযোগ পাবে। হঠাৎ করে আপনি একজন নমিনেশন দিবেন, তাকে তো জাজই করতে পারবে না মানুষ। তো সুতরাং এই ক্ষেত্রে আমি মনে করি তাদের এই পদক্ষেপগুলো খারাপ না, অন্যান্য পার্টিরও ভিতরে নিতে হবে। আমি তো মনে করি এইটা দেখে বড় পার্টিগুলো যারা, যেসব নেতারা 80-90 বছরে আছে, সরি টু সে, তাদের প্রতি সম্মান রেখে বলি, তারা অনেক কন্ট্রিবিউশন আছে তাদের, তারা তো তরুণদেরকে, ওদেরকে কিছুটা একটু রিটায়ারমেন্টে দিয়ে, রিটায়ারমেন্টে বলতে উপদেষ্টা হিসেবে রাখে, আগামী নির্বাচনে যারা প্রার্থী দিবেন তারা আমার মনে হয় 40, 50, 60 এটার ভিতর কর্মক্ষম ওয়েল এডুকেটেড প্রার্থী দিবেন। এটা আমার মনে হয় এটা ভালো উদ্যোগ। আমার মনে হয় এই যে তুষার সাহেবরা যে দল করেন, হয়তো ওনারা আরেকটু ভাববেন, বা ওনারা মাঠে যাবেন, ঘাটে যাবেন, এবং ওনাদের ব্যাপারে যে প্রশ্নগুলো উত্থাপিত হয়েছে, যে অফিস আদালত সব কিছু মিলিয়ে ওনাদের অনেকের ব্যাপারে, সবাইয়ের কথা আমি বলছি না, এখনও অনেস্ট ছেলেপেলে আছে, ওরা দিনরাত কাজ করতেছে। সবচেয়ে ওনাদের বড় হার্ডেল হবে যাতে কোনো ছেলে শুধু তদবির করার জন্য কোনো সমন্বয়কে মডেল হিসেবে বেছে নেয়, যাতে স্কুল কলেজে তারা পাঠদানে ফেরত যায়, যাতে ডিসি অফিসে তারা তদবিরে না যায়, যাতে এসপি অফিসে তদবিরে না যায়, বরঞ্চ তারা পাহারা দিবে ডিসি অফিসে কে তদবিরে যায়, কোন দল তদবিরে যায়, কোন দল রাস্তা চাঁদাবাজি করে, বাজারে চাঁদাবাজি করে, হাটে করে, মাঠে ঘাটে করে, এটা পাহারা দেওয়ার জন্য বরঞ্চ তারা একটা ভ্যানগার্ড তৈরি করুক, তারা একটা কর্মসূচি দিক। আমার মনে হয় সেটি হলে তারা জনগণের খুব কাছাকাছি যাবে। যেমন বিপ্লবের সময় জনগণের কাছাকাছি গেছে এই কারণে যে তারা মেসেজ দিতে পেরেছে যে এই ফ্যাসিস্ট বিতাড়িত হলে আমাদের দেশে শান্তি বইবে, স্বর্গীয় সুখ তোমরা পাবা। তো সুতরাং সেটির থেকে আমরা কিন্তু অনেক দূরে সরে আসছি। সেই দূরে সরে কেন আসছি এটা নিয়ে তারা গবেষণা করবে, এবং সেটার থেকে উত্তরণের জন্য উত্তরণের পথ খুঁজে বের করবে, এবং মানুষকে স্বস্তি দিবে, যাতে গুন্ডা পান্ডারা যাতে সমাজে আগের মতো চষে না বেড়াতে পারে, বরঞ্চ সেইটা তারা প্রোটেকশন করে মানুষের আস্থা অর্জন করবে বলে আমি মনে করি। জি জি, সারওয়ার তুষার, ব্যারিস্টার ওমর ফারুক যেটি বলছিলেন, যে অনেক কথা বলেছেন, যেটি আমি আরেকটি জানতে চাই। আমরা সংবাদ মাধ্যমে দেখলাম যে আপনাদের যেদিন সভা ছিল সেদিন বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আসলে কি এই বিষয়গুলো উঠে এসেছে, যেমন দলীয় শৃঙ্খলা বা আর্থিক বিষয় নিয়ে যে কথাবার্তাগুলো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্ন সংবাদ মাধ্যমে, এই বিষয়ে কোনো কথা হয়েছে কি আপনাদের সভাতে? একটা সংগঠনের সাধারণ সভা, এটা আমাদের মানে ঈদের পরে যেহেতু সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে হবে, নিবন্ধনের কার্যক্রম শুরু করতে হবে, জেলা কমিটি দিতে হবে, এবং সার্বিকভাবে কর্মসূচি ইত্যাদি বিষয়ে সংগঠনের একটা প্রস্তুতির জন্যই এই জেনারেল মিটিংটা আয়োজন করা হয়েছে। এবং সেখানে নানা ধরনের কথা উঠে এসেছে, এমনকি সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি যে সমস্ত আলোচনা দেখা গেছে সেগুলোও কিন্তু প্রসঙ্গ হিসেবে এসেছে এবং খোলামেলা আলোচনা হয়েছে। কিন্তু একটা জিনিস আমাদের খেয়াল রাখা দরকার, যে একটা সংগঠনের সবসময় কিছু জিনিস থাকবে এক্সটার্নাল এবং কিছু জিনিস থাকবে ইন্টারনাল। কিছু জিনিস একটা সংগঠন ইন্টারনালি ডিল করবে, যেমন কিছু কিছু যে অভিযোগ কিংবা অনিয়মের কথা শোনা যাচ্ছে সেগুলো সামনেও আসতে পারে, কারণ একটা দল হিসেবে থাকলে এগুলো আসতেই পারে, ঠিক আছে? সেটা মানে ডিল করবে কারা, তো সেটার জন্য একটা সেল করা হয়েছে, যে শৃঙ্খলা ডিসিপ্লিনারি সেল, যে কোনো অভিযোগ যেন তারা দ্রুততম সময়ের মধ্যে একটা ফ্যাক্টস ফাইন্ডিং করে সংগঠনের দায়িত্বশীলদের হাতে দিতে পারে এবং তারা সিদ্ধান্ত নেবে। এটা হচ্ছে একটা আলোচনা। এবং সোশ্যাল মিডিয়ায় সাম্প্রতিক সময় যে সমস্ত আলোচনা করেছে কিংবা কারোর বিভিন্ন কর্মকাণ্ডে দলের বিরুদ্ধে প্রশ্ন তৈরি হয়েছে, তাদেরকে খোলামেলা জিজ্ঞেস করা হয়েছে যে এগুলোর ব্যাপারে কি মানে আপনারা কি ভাবছেন। তারা জবাব দিয়েছে, একটা জবাবদিহির সংস্কৃতি। ওখানে আপনি 217 সদস্য বিশিষ্ট একটা কেন্দ্রীয় কমিটি, তার মধ্যে 182 জন উপস্থিত ছিল।
সেই 182 জনের উপস্থিতিতে একটা খোলামেলা আলোচনা হয়েছে। কিন্তু পরবর্তীতে যেটা হয়েছে এটা খুব দুঃখজনক যে একটা বিশেষত একটা সংবাদ মাধ্যমে মানে বেনামি সূত্রের বরাতে ইন্টারনাল কিছু কথা খুবই টুইস্টেডভাবে, মানে ধরা যাক যেমন হাসনাত নিয়ে আসলে কোনো আলোচনাই হয় না, কিন্তু হাসনাতকে কেন্দ্র করে যেভাবে নিউজ করা হয়েছে এটা আমাদের কাছে মনে হয়েছে এটা আসলে সাংবাদিকতা হবে কিনা আপনারা বলতে পারবেন। কারণ আমি একটা জেনারেল মিটিংয়ের পরে যেটুকু জানাতে চাই সেটা আমি প্রেস রিলিজ দিয়ে জানাবো, আর এর বাইরে এই যে আমি এখন আমার নিজের নামে কথা বলছি এই কমেন্টারিটাকে এটা দলের আলোচনার বিষয় হিসেবে দেখা যেতে পারে। কিন্তু ভেতরের কোনো সোর্স থেকে আপনি একটা কিছু বের করে নিয়ে আসলেন এবং সেটা আসলে ফ্যাকচুয়াল না, পরবর্তীতে আপনাকে আবার সেই পজিশন চেঞ্জও করতে হলো, এটার আমি মনে হয় যে সাংবাদিকতার মধ্যে পড়ে কিনা আমি সেটা নিশ্চিত না। এটা আপনারা আরও যারা সাংবাদিকতার লম্বা সময় ধরে আছেন আপনারা বলতে পারবেন। বাট কথাটা হচ্ছে যে মূল কথাটা হলো যে আমাদের একটা সংগঠনের প্রপার স্ট্রাকচার, প্রপার শৃঙ্খলার মধ্যে থাকতে হবে এবং কার্যক্রমগুলো, সাংগঠনিক কার্যক্রমগুলো একটা নিয়মের মধ্যে আসতে হবে এবং সেই জন্যই স্ট্রাকচারগুলো, জেলা কমিটিগুলো করতে হবে। এগুলি আমাদের প্রধান আলোচনার বিষয় ছিল সেদিনের জিএমএ। যেটি ব্যারিস্টার ওমর ফারুক বলছিলেন বা অনেকেই বলছে যে তদবিরের সঙ্গে অনেকেই আপনাদেরকে করতে হয় বা অনেকে আপনাদেরকে রিকোয়েস্ট করে। তো মানে তদবির তো এই 5 তারিখের পরে মানে সবাই তদবির করছে নানাভাবে, যে যতটুকু এক্সেস পাচ্ছে, হ্যাঁ, এবং বড় বড় রাজনৈতিক দলগুলো আরও চাপ দিয়ে অনেক কিছু আদায় করে নিচ্ছে। সেখানে কোনো সমন্বয়ক নামধারী, এখন তার সমন্বয়ক বলতে কিছু নাই, তবু সমন্বয়ক নামধারী কেউ যদি গিয়ে অন্যায্য কোনো তদবির করে, হ্যাঁ, একটা হচ্ছে যে আমি বিপদে পড়েছি, আমার একটা ছেলেকে ভুলভাবে ধরে নিয়ে গেছে এবং সেটা পরবর্তীতে দেখা গেল আসলে ভুল নামে কিংবা ভুল অভিযোগের ভিত্তিতে, সেটার ক্ষেত্রে আমি অনুরোধ করতেই পারি যে ভাই আপনি যদি দেখেন যে কোনো অভিযোগ নাই তাহলে আপনি তাকে দয়া করে মানে কোনো হ্যারাসমেন্ট করেন না, ছেড়ে দেন। এটা কিন্তু তদবির না, কিন্তু তদবির হচ্ছে একটা অন্যায্য সুবিধা পেয়ে দিত, আমাকে অমুক টেন্ডারটা দেন, আমাকে ওইটা করে দেন, এইটা করে দেন, এই কাজটা যেন না করা হয় সেই জন্য মানে ব্যবস্থা থাকা দরকার। এবং আমি মনে করি যারা প্রশাসনে আছেন তাদের কোনো অন্যায্য অভিযোগই বা তদবিরই আসলে আমলে নেওয়া উচিত না। তবে আবার তাদের ক্ষেত্রে যেটা আছে তারাও কিন্তু অন্যদেরকে অন্যায্য সুবিধা দিচ্ছেন। এই অন্যায্য সুবিধার যে কালচারটা আপনি একটা রাজনৈতিক দলকে দিচ্ছেন, এটা দেখার পরে যারা তরুণ সমাজ যারা আন্দোলন করেছে তাদের কাছে মনে হয় যে এইটা লিগেলি আমি পাচ্ছি না কেন। ধরুন একটা কাজ যে লোকাল পর্যায়ে একটা ওই যে ভিজিএফ কার্ড গরিব মানুষদেরকে দেয়, এখন এটা তো লোকাল পর্যায়ে রাজনীতির ব্যাপারটা আপনি বুঝেন ভাই। আপনি একটা রাজনৈতিক দলকে দিলেন যে আপনারা ভিজিএফ কার্ডটা বিতরণ করেন, তো স্বাভাবিকভাবে সে তারা রাজনৈতিকভাবে ব্যবহার করবে। এখন আরেকটা রাজনৈতিক দল দেখবে যে তাহলে কী ব্যাপার, এটা আমি যদি কিছু পেতাম আমি তো কিছু লোককে দিলে ওই লোকগুলো আমার সাথে থাকতো, এইটা তৈরি হয়। ফলে এটা প্রশাসনেরও দায় আছে যে আপনি নিরপেক্ষভাবে এটা হয় সকল রাজনৈতিক দলের লোকদের দিবেন এবং নিশ্চিত করবেন যে তারা এই কাজটা প্রপারলি করছে কিনা, আদারওয়াইজ আপনি কাউকে দেবেন না। এই নিরপেক্ষতাটা আমরা প্রশাসনের কাছ থেকে আশা করি। জি, এটি নিশ্চয়ই সবাই সেটি আশা করেন। এবার বিচার ব্যবস্থা নিয়ে আসলে সংস্কারের কতদূর অগ্রগতি হয়েছে বলে আপনি মনে করেন? আপনি যেহেতু একজন আইনজীবী, সরাসরি কাজ করছেন, প্রতিদিনই আপনাকে আইন বিচার বিষয় নিয়ে কাজ করতে হয়, এই 8 মাসে বিচারের ক্ষেত্রে কতটা আপনি সংস্কার দেখতে পাচ্ছেন? আমি এই কঠিন প্রশ্নের উত্তরটা কিন্তু আমি সরাসরি দিতে পারবো না, এই কারণে আমি যেহেতু এই অঙ্গনে থাকি, এই অঙ্গনটা একদম নিঃশেষ হয়ে গিয়েছে। ফরমাইশি আদেশ দেওয়া হতো। এই অঙ্গনে সবচেয়ে বড় ব্যাপার ছিল যে আমাদের হাইকোর্টে সাধারণত সুমোটো রুল ইস্যু যখন হয় তখন জাজ সাহেব বাদী থাকেন, উনি নিজেই সুমোটো দিয়ে শোকজ করেন। এসালমের একটা ব্যাপার নিয়ে অ্যাপিলেট ডিভিশন শুধু ওই সুমোটোকে স্টে করেনি, অর্থাৎ সুমোটোর রুলটাকে অ্যাপিলেট ডিভিশনে খারিজ করে একটা বাজে নজির স্থাপন করেছে। এই কোর্ট বেগম খালেদা জিয়ার ইরেগুলারিটিস, ইলিগ্যালিটি না, কিছু ইরেগুলারিটিজের কারণে 5 বছর সাজা দিয়েছে, আবার এই সুপ্রিম কোর্ট 10 বছর সাজা দিয়েছে। এটাই আর নাই, এটা নিয়ে তখন আমরা কথা বলতাম না। তবে মানুষের প্রত্যাশা যেটি ছিল যে এটির বিপ্লবের পরে মানুষ অনেক কিছু পাবে, হয়তো সেটুকু না পেলেও আমরা একজন ওয়েল এডুকেটেড সৎ একজন প্রধান বিচারপতি পেয়েছি। অ্যাপিলেট ডিভিশনে আমি মনে করি যারা আছেন এদের অনেকের সততার মানদণ্ড 100%। আমি সবচেয়ে আশার আলো দেখি কি 8 মাসে যেই আইনটা হয়েছে বিচারপতি নিয়োগ সহ এই যে 7 জনের যে কাউন্সিল, ওইটা আমি সাপোর্ট করি। কেন জানেন? আগে সুইট উইলে বিচারপতি নিয়োগ হতো, আইদার জিন্দাবাদ অথবা জয় বাংলা, প্রথম ক্রাইটেরিয়া। এই ক্রাইটেরিয়া সেট করে নিয়োগ হতো। এরপরে নিয়োগ হতো বড় একটা সিনিয়র আপনার লাগবে আপনি যদি বিচারপতি হতে চান।
এরপরে হচ্ছে বড় একটা রাজনৈতিক দলের আশীর্বাদ লাগবে, রাজনীতিবিদের আশীর্বাদ লাগবে, তারপরে এখানে কোটারি হয়, হয়তো অ্যাপিলেট ডিভিশনে যারা আছে বলে যে আমার একজন হবে, অমুকের একজন হবে, তমুকের একজন হবে। কিন্তু আজকে যে 7 জনের যে কাউন্সিল করেছে, আর ওখানে 20টা মামলার কথা বলা আছে জাজমেন্ট দিতে, 10টা মামলার পিটিশন দিতে, এই ক্ষেত্রে এই যে উন্নতিগুলো অ্যাড্রেস করেই আমি কথা বলি। এরপরে পৃথক সচিবালয় গঠনের জন্য এবং আইন এবং এই যে চিফ জাস্টিস মাঝধর্ষণ মামলার আলোকে এটাকে পরিচালনা করার জন্য উনি 2 দিন কোর্টে বসেন না, অ্যাপিলেট কোর্টে, উনি সব অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করেন। এবং কিছু কিছু কাজ এবং ওনার কিছু কিছু স্পিচ আমাকে এতই বিমোহিত করেছে, আমি জানি না ওনার প্রতি বায়াস কিনা, আমি যেই কথাটি বলতেছি, উনি যেই স্পিরিটে কাজ করতেছেন, যেই ড্রিম নিয়ে কাজ করতেছেন, যদি এটার 50%ও প্রতিফলন ঘটে, যদি উনি সাকসেসফুলি ওভারকাম করতে পারেন, আমার মনে হয় বিচার বিভাগ ঘুরে দাঁড়াবে। এবং বিচার বিভাগ যদি ঘুরে দাঁড়ায়, আমার মনে হয় অন্যান্য অর্গান 50% ঘুরে দাঁড়াবে। কারণ এই সংস্থাটা যদি রাইটলি কাজ করতে পারে, দুষ্টের যদি দমন এবং শিষ্টের পালন যদি করতে পারে, অর্থাৎ বিচার তো না, আমরা ন্যায় বিচারের কথা বলতেছি, এই ন্যায় বিচার নিশ্চিত করার জন্য সবচেয়ে বড় কথা হলো স্বাধীনচেতা, ভালো একটা কতগুলো বিচারক নিয়োগ করতে হবে। এখন 50-60 জন আমি বলি, এটি করতে হবে একদম যাচাই বাছাই করে, অর্থাৎ তার আমল নামা নিয়ে, তার প্র্যাকটিস নিয়ে, ওখানে ব্লু ব্লাড যাতে না দেখা হয়। বিচারপতির সন্তান বিচারপতি হবে, বিচারপতির সন্তান বিচারপতি হবে, আমি আপত্তি করি না, কিন্তু একদম যদি সোল ক্রাইটেরিয়া হয়ে যায় যে বিচারপতির সন্তান সাধারণত যদি একদম প্রিভিলেজ পেয়ে যদি হয়ে যায়, যদি নিরীহ যারা আছে তারা যদি একদমই চান্স না পায়, তাহলে তো আগের মতোই হবে। তো আমি মনে করি যে এটি চেষ্টা হচ্ছে। তবে যদি রেজাল্টের কথা বলেন, আমি রেজাল্টের ক্ষেত্রে আমি মনে করি যে অত ফলপ্রসূ হয়নি। আর সবচেয়ে আরেকটা জিনিস হলো কি, একটা সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে দেখবেন যে এই গড্ডালিকা প্রবাহের মতো দেখি যে সব মামলা খারিজ, আরেকটা সরকার যখন আসে তখন সবাইকে গ্রেপ্তার করা। আমি সেইটা মানুষের জনমনে একটু সন্দেহের তৈরি হয়েছে। এটি আমার মনে হয় প্রধান বিচারপতি সহ যারা যারা আছেন তারা অ্যাড্রেস করবেন, এবং রিয়েল অর্থাৎ রুল অফ লয়ে যা প্রেসক্রাইব করা আছে এবং সেই প্রসিজিয়ার ফলো করে যাতে মামলাগুলো পরিচালিত হয়, মামলাগুলো শেষ হয়, যাতে ন্যায় বিচার নিশ্চিত হয়, সেই দিকে সবার আমার মনে হয় একটা শিক্ষা নিয়ে একটি কাজ করা উচিত। এবং আমি মনে করি রাজনৈতিক দলগুলোরও এই ব্যাপারে কাজ করা উচিত। রাজনৈতিক দলগুলো এই ব্যাপারে কোনো কথাবার্তা বলে না, নিশ্চুপ, তারাও এই ব্যাপারে যে কি হচ্ছে না হচ্ছে এগুলো নিয়ে কথা বলে না। তবে এটা শুভ সূচনা হলো, আমাদের হেডমাস্টার ভালো থাকলে ভালো হয়। আমাদের কিন্তু নাম্বার 1 যিনি আজকে এখন আছেন সৈয়দ রাফাত সাহেব, উনি ওনার কথা, ওনার এডুকেশন, ওনার চাল চলন, অর্থাৎ বাংলাদেশে একজন প্রধান বিচারপতি। উনি রিসেন্টলি কিন্তু অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফেলো হয়েছেন, এটা কিন্তু অনেক বড়। তো আমি আজকে শোয়ের মাধ্যমে কনগ্রাচুলেটও জানাই, বাংলাদেশের মান মর্যাদার উন্নতি হয়েছে। আগে কিন্তু আমাদের বিদেশি যে ডেলিগেট আসতো, কথা বলার বিচারপতি পাওয়া যেত না। এখন আমি শেষ করে দিই, এখন আমি মনে করি যে ওনার নেতৃত্বে বিচার বিভাগ ভালো অবস্থানে যাবে, এবং আমি মনে করি সেই বিচার বিভাগের মাধ্যমে আমরা রেস্কিউড হব, আমরা রেস্কিউ করব, আমরা যত অপশাসন ছিল সেটার থেকে উত্তরণ ঘটাবো, এটি প্রত্যাশা। জি স্যার, তুষার যেটি বলছিলেন ব্যারিস্টার ওমর ফারুক, যে রাজনৈতিক দলগুলোর একটি দায় আছে, তারা সেই দায়িত্ব পালন করছে না, যেহেতু বিচার বিভাগ সংস্কারের ক্ষেত্রে আপনি বিচার বিভাগকে পলিটিসাইজ করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর কুখ্যাতি সর্বজন বিদিত। বাংলাদেশে বিচার বিভাগকে তারা এই যে ইভেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটাকে আমরা ধরে নিচ্ছি যে মন্দের ভালো, সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তো আপনি দেখবেন যে কারা যাবে, প্রধান উপদেষ্টা কারা হবে, সম্ভাব্য এটা হচ্ছে একেবারে সবটাই কিন্তু স্বয়ংক্রিয়। সাবেক প্রধান বিচারপতি, তিনি না হলে আপিল বিভাগের বিচারপতি, এরাই কিন্তু প্রধান উপদেষ্টা হচ্ছেন। ফলে রাজনৈতিক দলগুলো একটা টার্গেট থাকে যে তার লোকটাকে সে নিয়োগ দিয়ে রাখবে। এই কারণেই শেখ হাসিনাও চেষ্টা করেছিলেন 96 থেকে 2000 ওই পিরিয়ডে রুহুল আমিন নামে একজনকে বসানোর জন্য। এটাই পরবর্তীতে বিএনপি ফলো করতে গেল এবং KM হাসান নামে একজনকে বসানোর জন্য 65 থেকে 67 করলো, চতুর্থ সংশোধনী। একজন ব্যক্তিকে বসানোর জন্য একটা সংশোধনী করা হয়েছে, আর এখন নাকি গণ অভ্যুত্থানের পরে একটা সংবিধান পরিবর্তন করা যাবে না। ঠিক আছে, তো এই যে কাজটা তারা করছে, এটার মধ্য দিয়ে তারা বিচার বিভাগকে কিন্তু পলিটিসাইজ করেছে। গতকাল আমরা আলোচনায় বলেছি যে আপনারা NCC করছেন, জাতীয় সাংবিধানিক কাউন্সিল করছেন, ভালো, অন্তর্বর্তী সরকারের রূপরেখা দিয়েছেন, ভালো, কিন্তু এই যে পদগুলো স্বয়ংক্রিয়, অমুক না হলে অমুক, অমুক না হলে অমুক, এবং বেশিরভাগই বিচার বিভাগের, এটার একটা বিকল্প ভাবা উচিত। কারণ এর মধ্য দিয়ে দলগুলো চেষ্টা করে যে আমাদের লোক আমার নিয়োগ দিতে হবে, যেন ওই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় আমার লাগাম থাকে। এখান থেকে কিন্তু সংকট শুরু হয়। তো এটার ক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে, বিচার বিভাগকে এটা নিশ্চয়ই বিবেচনা করতে হবে যে তারা সরকারের কোনো প্রতিষ্ঠান না, তারা জনগণের প্রতিষ্ঠান। তো জনগণের মৌলিক অধিকার রক্ষা করা হচ্ছে তাদের প্রধান প্রায়োরিটি। এটা আমরা বাংলাদেশে বিচার বিভাগের কাছ থেকে পাচ্ছি না, মানে আনফর্চুনেটলি এইটা মানে নিশ্চিত করতে হবে। জি, আমরা শেষ হয়ে গেছে আমাদের সময়। আপনার কাছে আমি একটু জানতে চাই যে আগামী নির্বাচনে আপনাদের লক্ষ্য কি আসলে, আগামী সংক্ষেপে বলবেন।
আগামী নির্বাচন আমি মনে করি এখন আনডিসাইডেড, কিছুই বলা যাবে না। যদিও একটা অনেকে ধরেই নিয়েছেন যে আগামী নির্বাচনে যেহেতু তারা এখন বড় দল, কিন্তু আগামী নির্বাচনে মানুষের ভোট দেওয়ার বিবেচনাগুলো বদলে যাবে আমি মনে করি। প্রচুর নতুন ভোটার ঢুকেছে যারা অনেক দিন ধরে ভোট দিতে পারেনি। ফলে আমরা যদি সাংগঠনিকভাবে কাজ করতে পারি আগামী 8 মাস বা ইলেকশনের আগ পর্যন্ত, তাহলে আমরা অনেক বড় অঘটনও ঘটতে পারে, এটা আমার এখন মনে হচ্ছে। পরবর্তীতে বাকিটা তো সময় বলে দেবে। অবশ্যই সময় বলবে আসলে কি হবে। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজ এখানেই শেষ করছি, কাল আবার দেখা হবে রাত 12টায়। আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর 21-এর সঙ্গেই থাকুন।